আমধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কীভাবে দেখে, কীরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো আপনি তো অসাধারণ বিতর্কে, সোফিস্টদের মতো হলো লোকরা। জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি জামায়াত ইসলামীর অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা। হ্যাঁ, মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন, আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদি সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সবসময় বলি, প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো, আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি। দেখুন, আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ, কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে, বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয়। সেই জন্য আমি এটা বলতেছি। আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের, আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল, বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলার না, কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এইসবের সম্মুখীন হচ্ছেন। এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন? গ্রেপ্তার করা হচ্ছে, মামলা। আসলে দেখেন, তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া, আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি। কিন্তু কেউ যদি পারপিট্রেটর হয়, যদি মানুষের উপর জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে তার তো বিচার হতে হবে, তার বিচার হওয়াটা উচিত। এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের, বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে। তাও আমরা বলবো যে এটা আইনের মাধ্যমে হওয়া উচিত, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত, কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়।
এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব, বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী, আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব। এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না, এটা তাদের অপরাধের কারণে না। কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ, বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আমার প্রশ্ন না। কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবস্থান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন, কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতাকে এর মধ্যে দেখতে পাচ্ছি না। বারবার বলাও হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া খুলে আমরা দেখি যে তখন আমাদের বলেছে এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত, নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা, একজন সমর্থক জড়িত নেই। ওকে, একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে, এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা আওয়ামী লীগ পরে সক্রিয়। অনেকে না, যে তালিকাটা হয়েছে এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগে তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি না, আমি জানি না তারা হয়তো পরিষ্কার করতে পারতো। তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। ভালো হইলো তাদের ক্রেডিট, মন্দ হইলো তাদের লাইবিলিটি। কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা আছে না ডাক্তার শফিকুর রহমান, আপনি আপনার রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ, আপনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, তার বিপরীত আদর্শেরও অনেক কিছুকে আমরা আসলে দেখতে পাচ্ছি, যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো, বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো, বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা। এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা মোটেই ভালোভাবে দেখি না। এটা যারাই করুক, এটা তারা সঠিক করে নাই। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, চিহ্নিত করে এরা কারা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে যে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায়, আমি তাদের সাথে একমত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যেই করুক, আমি করলে আমাকেও নেব, আপনার কাছে আপত্তি নেই। আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসাবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে, নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করবে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নন, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না, বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন। কিন্তু জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি।
অনেকেই তাদের কাছে। অনেকেই বলছেন যে জামায়াতের, আমি যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই। অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্টগুলিতে, এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন, যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি? না, আমি এইভাবে দেখছি না, বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত। যদি একজন মানুষের পটেনশিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে, তাকে যদি ডিপ্রাইভ করা হয়, তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত। এতে দুটো লাভ, সে তার প্রাপ্য পেল আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল। এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিফাই করে, সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ, তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে, আমার এখানে তো আপত্তি থাকার কথা না। ওকে ওকে, এই জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে, একক নির্বাচন করবে? জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক? মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী, যুবক, শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে?